হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম আদিত্য। আমি ফরিদপুর জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। বয়স মাত্র 20। এই বয়সে ছেলেদের স্বপ্ন থাকে পড়াশোনা, চাকরি, বন্ধু, প্রেম, আরও কত কিছু নিয়ে। কিন্তু আমার জীবনটা অন্যরকম। আমি আমার মায়ের একমাত্র সন্তান। বাবাকে আমি কখনোই চোখে দেখিনি। ছোটবেলায় শুনেছি বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আমি জন্মানোর আগেই। তাই আমার পৃথিবীটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আমার মা দিয়েই ভরা। মা, মমতা, আমার জীবনের একমাত্র শক্তি, একমাত্র ভরসা। আমি সবসময় মনে করি মাই আমার আসল দুনিয়া। কিন্তু সেই দুনিয়ার ভেতরে কত অজানা রহস্য লুকিয়ে আছে তা আমি আগে জানতাম না। আজ আমি সেই গল্পই বলবো। আমাদের বাড়িটা ফরিদপুরের কুমারখালী গ্রামের এক কোণে। চারদিকে ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা। হাটবারে হাট বসে, আর চৈত্র মাসে গ্রামে মেলা হয়। আমাদের কাঁচা বাড়িটা মাটির দেয়ালে বাঁশের বেড়া দিয়ে তৈরি, চাল টিনের। ছোট্ট একটি আঙিনা আছে, সেখানে মায়ের লাগানো তুলসী গাছ আর দুটো আম গাছ দাঁড়িয়ে আছে। মা ভোরে উঠে নামাজ পড়ে, তারপর হাঁড়িতে ভাত বসান। আমি ঘুমকাতুরে মানুষ। মা না ডাকলে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। তবুও মা কখনো রাগ করেন না, মুখে শুধু বলেন, আদিত্য, ঘুমিয়েই সারা জীবন কেটে দেবে নাকি বাবা? আমি হাসি। মাকে বাবা ডাকি মাঝে মাঝে। মাই তো আমার বাবা মা দুই। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু কয়েক মাস হলো লক্ষ্য করছি মা বদলে যাচ্ছেন। আগের মতো প্রাণবন্ত হাসি আর থাকে না। অনেক সময় দেখি চুপচাপ বসে থাকেন উঠোনে, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। একদিন জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? মা চমকে উঠে বললেন, না রে, কিছু হয়নি, তুই চিন্তা করিস না। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা আছে। রাতের বেলা ঘুম ভেঙে দেখি মা বারান্দায় বসে কাঁদছেন। ডাকতে যাইনি, শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখেছি। বুকটা ভেঙে যাচ্ছিল। একদিন আমি স্কুল থেকে ফিরছি। পথে গ্রামের হাটে এক বৃদ্ধ লোক আমাকে ডেকে দাঁড় করালেন। নাম তার রওশন আলী। তিনি আমাদের পাড়ারই বাসিন্দা, তবে কিছুটা উদ্ভ্রান্ত স্বভাবের। তিনি আমাকে বললেন, শোন, তোর মায়ের সঙ্গে কিছু একটা গোপন কথা আছে। আমি হতবাক। বললাম, কি কথা? কি বলতে চান কাকা? তিনি তখন অদ্ভুত হাসি দিয়ে বললেন, সময় এলে বুঝবি। সব মাই তো সাধু হয় না। তারপর তিনি হেঁটে চলে গেলেন। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রওশন আলী কাকার কথা কি সত্যি? মা কি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছেন? সেদিন রাতে মা গোসল করতে গিয়েছিলেন। আমি হঠাৎ খেয়াল করলাম মায়ের খাটের নিচে লাল কাপড়ে মোড়া একটা খাতা রাখা। কৌতূহল সামলাতে পারলাম না। খাতা বের করে খুললাম। ভেতরে ডায়েরির মতো লেখা। প্রথম পাতায় লেখা, প্রভু, তুমি জানো আমি অপরাধী, কিন্তু এই অপরাধ আমার নয়, সময়ের। আমি থমকে গেলাম। কি অপরাধের কথা লিখেছেন মা? পাতা উল্টাতে উল্টাতে পড়তে লাগলাম। সেখানে অনেক কষ্টের গল্প। মা লিখেছেন কিভাবে তিনি সমাজের চোখে দোষী হয়েছিলেন, কিভাবে একা একা সন্তান বড় করেছেন, কত অপমান সহ্য করেছেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটি লাইন, একদিন আমার ছেলে যদি সত্যি জেনে যায়, তবে সে কি আমাকে ঘৃণা করবে? আমার বুক ধকধক করতে লাগল। কি এমন সত্যি আছে যা আমাকে কাঁপিয়ে দিতে পারে? পরদিন সকালে মা আমার দিকে তাকিয়ে বললেন, আদিত্য, তুই খুব চুপচাপ হয়ে গেছিস, কি হয়েছে? আমি গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করলাম, মা, তুমি কি আমার কাছে কিছু লোকাচ্ছ? মা চোখ নামিয়ে ফেললেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, প্রতিটি মানুষের জীবনে কিছু কথা থাকে যা সবার সঙ্গে ভাগ করা যায় না। তুই শুধু মনে রাখিস, আমি তোর মায়ের মতো তোর পাশে আছি। আমি কিছু বললাম না, কিন্তু বুকের ভেতর সন্দেহ জমতে লাগল। কয়েকদিন পর গ্রামে হঠাৎ কানাঘুষা শুরু হলো।
লোকজন ফিসফিস করে বলছিল, ওই যে মমতা একাই ছেলে মানুষ করছে, কিন্তু তার অতীত বড় কালো। বউ হয়ে স্বামীকে ছাড়ল কিভাবে? নিশ্চয়ই কিছু একটা আছে। আমি শুনে সহ্য করতে পারছিলাম না। কারো সামনে প্রতিবাদ করতে যাইনি, তবে ভেতরে ভেতরে মাকে প্রশ্ন করার ইচ্ছা আরও বেড়ে গেল। একদিন ডাকপিয়ন এলেন। তিনি আমার হাতে একটা পুরনো খাম দিলেন। খামের ওপরে লেখা ছিল আমার মায়ের নাম। মা চিঠিটা হাতে নিয়েই কেঁপে উঠলেন। আমি বললাম, মা, কি চিঠি এটা? মা উত্তর দিলেন না। দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম মা চিঠি পড়ে কাঁদছেন। সেই রাতে আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন দেখলাম মা ঘরের কোণে বসে আছেন, চোখ লাল। আমি জিজ্ঞেস করলাম, মা, ওই চিঠিতে কি লেখা ছিল? মা ফিসফিস করে বললেন, ভুলে যাস বাবা, কিছু চিঠি কখনো পড়া উচিত না। আমার মনে হচ্ছিল মা ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। আগে যেখানে আমরা একসঙ্গে বসে গল্প করতাম, এখন মা নীরব হয়ে যাচ্ছেন। একদিন হঠাৎ মা আমাকে বললেন, আদিত্য, যদি আমি তোকে ছেড়ে কোথাও চলে যাই, তুই কি থাকতে পারবি? আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, মা, তুমি একথা বলছো কেন? তুমি কোথায় যাবে? মা কোনো উত্তর দিলেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখ মুছে ফেললেন। সেই মুহূর্তে আমি শপথ করলাম, যাই হোক না কেন আমি মায়ের সত্যিটা জানব। সেদিন রাতে আবার মায়ের ডায়েরি খুললাম। এবার শেষের পাতায় লেখা ছিল, যদি আমার ছেলে সত্যিটা জানতে চায় তবে তাকে গ্রামের দক্ষিণের পুরনো বটগাছের কাছে যেতে হবে। সেখানেই লুকিয়ে আছে আমার অতীতের উত্তর। আমার শরীর কাঁপতে লাগল। গ্রামের দক্ষিণে যে বটগাছটা আছে সেটি নিয়ে অনেক অদ্ভুত গল্প শোনা যায়। রাতে কেউ সেখানে যায় না। আমি সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি ওই বটগাছের কাছে যাব। যাই হোক না কেন মায়ের সত্যিটা আমার জানতে হবে। পরদিন সকালে ঘুম ভাঙার পর থেকেই বুকের ভেতর অজানা শঙ্কা কাজ করছিল। মনে হচ্ছিল আজ আমি এমন কিছু জানতে যাচ্ছি যা আমার জীবনটাই বদলে দেবে। মা তখন উঠোনে ধান শুকাচ্ছিলেন। আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, মা, আমি একটু দক্ষিণের মাঠের দিকে যাচ্ছি। মা থমকে তাকালেন, চোখে কেমন ভয়ের ছায়া। তারপর কাঁপা গলায় বললেন, ওদিকে কেন যাবি? ওখানে তো কিছু নেই। আমি মায়ের চোখে তাকিয়ে বুঝলাম তিনি কিছু লুকাচ্ছেন। আমি আর কিছু বললাম না, শুধু চুপচাপ বেরিয়ে পড়লাম। দক্ষিণের মাঠ পেরিয়ে যখন বটগাছের কাছে পৌঁছালাম তখন চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাকও শোনা যাচ্ছিল না। বিশাল গাছটা যেন দাঁড়িয়ে আছে কোনো পাহারাদারের মতো। আমি গাছের গোড়ায় বসে পড়লাম। ডায়েরিতে লেখা ছিল, এখানেই আমার অতীত লুকিয়ে আছে। কিন্তু কোথায়? আমি চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল গাছের শেকড়ের পাশে মাটির নিচে একটা ভাঙা কলসির মুখ। হাত দিয়ে টেনে বের করতেই ভেতর থেকে বেরোলো কিছু পুরনো কাগজ আর একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক তরুণী, যাকে চিনতে আমার কষ্ট হলো না। সে আমার মা, আর এক তরুণ, অচেনা চেহারা। দুজনেই হাসছেন, খুব কাছাকাছি দাঁড়িয়ে। আমি অবাক হয়ে গেলাম। এ মানুষটা কে? আমার বাবা নাকি অন্য কেউ? কলসির ভেতরে পাওয়া কাগজে লেখা ছিল, প্রিয় মমতা, তুমি জানো আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যি মনে, কিন্তু সমাজ আমাদের মেনে নিল না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে কখনো ছেড়ে যাব না, অথচ ভাগ্য আমাকে ছেড়ে দিল। তুমি একা হলে আর আমার সন্তানকে একা মানুষ করার দায় পড়ল তোমার কাঁধে। যদি কোনোদিন আমার ছেলেই কাগজ পায় তবে তাকে বলো তার বাবা দুর্বল ছিল, কিন্তু তার মা শক্তিশালী। আমি কাগজের লেখা পড়ে চোখ ভিজে গেল। বুঝলাম আমার মা আসলে সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কোনো অপরাধী নন, বরং আমার জন্য সবকিছু সহ্য করেছেন। আমি কাগজ আর ছবিটা নিয়ে বাড়ি ফিরলাম। মা তখন উঠোনে তুলসীতে জল দিচ্ছিলেন। আমি তার সামনে গিয়ে সবকিছু মেলে ধরলাম। মা, এগুলো আমি বটগাছের কাছে পেয়েছি। তুমি কেন আমাকে আগে সত্যি বলনি? মা কেঁপে উঠলেন, চোখে জল চলে এলো। তিনি ধীরে ধীরে বললেন, আদিত্য, আমি চেয়েছিলাম তুই যেন আমার মতো কষ্ট না পাস। আমি তোকে সবসময় স্বপ্নের মতো বড় করতে চেয়েছি, কিন্তু যদি তুই আমার অতীত জানতে পারিস হয়তো আমাকে ঘৃণা করবি। আমি মায়ের হাত ধরে বললাম, না মা, আমি তোমাকে ঘৃণা করি না। আমি গর্বিত তোমার জন্য। তুমি একা একা আমাকে মানুষ করেছ, সমাজের সব অপমান সহ্য করেছ। এটাই আমার কাছে সবচেয়ে বড় সাহস। মা তখন আমাকে বুকে টেনে নিলেন। আমাদের দুজনের কান্না মিশে গেল। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। কয়েকদিন পর গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে আমি বটগাছ থেকে কিছু পেয়েছি। রৌশন আলী কাকা আবারও মানুষের সামনে বলতে লাগলেন, দেখো, বলেছিলাম না ও মমতার অতীত ভালো না। মানুষজন নানা কথা বলতে লাগল। আমি তখন দাঁড়িয়ে সবার সামনে চিৎকার করে বললাম, আমার মা কোনো অপরাধী নন।
তিনি সমাজের ভয়ে লুকিয়েছিলেন সত্যি। আমার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তবুও মা একা একা লড়াই করেছেন। যদি অপরাধী খুঁজতে চান তবে সে আমার বাবা, আমার মা নয়। সবার মুখ বন্ধ হয়ে গেল, অনেকে মাথা নিচু করে নিল। সেই রাতের পর থেকে আমি আর মায়ের সম্পর্ক যেন নতুন করে গড়ে উঠল। আগে যে সন্দেহ অবিশ্বাস ছিল সব ভেঙে গেল। এখন প্রতিটি কথায় মায়ের শক্তি আমাকে অনুপ্রাণিত করত। একদিন আমি মাকে বললাম, মা, তুমি আর লুকাবে না, তুমি যেমন তেমনই থাকবে, আমি সব সময় তোমার পাশে আছি। মা হেসে চোখ মুছে বললেন, তুই থাকলেই আমার দুনিয়া পূর্ণ। আজ এত বছর পর আমি যখন এই গল্প লিখছি, তখন মনে হয় আমরা সন্তানরা প্রায়ই মায়ের কষ্ট বুঝতে চাই না। সামান্য সন্দেহেই মাকে দোষী ভাবি, অথচ মাই আমাদের জন্য সবকিছু ত্যাগ করেন। আমি শিখেছি কোনো মা কখনো অপরাধী হতে পারেন না, সমাজ যেমনই বলুক না কেন। সত্য জানার আগে কাউকে বিচার করা উচিত নয়। এবং সবচেয়ে বড় শিক্ষা, মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল শক্তি। এখন আমি শহরে পড়াশোনা করি। প্রতিদিন সকালে মায়ের ফোন পাই। মা শুধু একটাই কথা বলেন, আদিত্য, তুই ভালো থাকিস, তাহলেই আমি ভালো। আমি জানি আমার মায়ের জীবনযুদ্ধের কাহিনী কোনো দিন শেষ হবে না, কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার মাই আমার আসল নায়িকা। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।